বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা এখন পেশি টিস্যু নিয়ে আলোচনা করছি। তো এই আলোচনায় আমি গত সপ্তাহে তোমাকে প্রয়োজনীয় পড়া বুঝাই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখন একটু এই পড়াগুলোর বিষয়ে কিছু তথ্য তোমাদের কাছে জানতে চাচ্ছি। ফার্স্ট হলো, পেশি টিস্যু কয় রকম হয়? তার পেশি টিস্যু 3 রকমের হয়। কি রকম ঐচ্ছিক পেশি, বলো? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হলো হৃৎপেশি। ফাইন, থ্যাংক ইউ। ঐচ্ছিক, অনৈচ্ছিক আর এটা হলো হৃৎপেশি। তো ঐচ্ছিক পেশি এটা, এই ঐচ্ছিক পেশিটা কি আসলে, তার বৈশিষ্ট্য কি? স্যার, ঐচ্ছিক পেশিটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত করতে পারে না। আর ঐচ্ছিক পেশি টিস্যু কোষগুলো লম্বা, শাখা বিহীন এবং তন্তুময়। এই টিস্যুর এদের একাধিক নিউক্লিয়াস থাকে। এগুলো দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে। এই টিস্যু মানে মানে এই পেশি অস্থিতন্ত্রের সংলগ্ন থাকায় একে কঙ্কাল পেশিও বলে। যেমন এটার উদাহরণ হিসেবে বলা যায় স্যার, যেমন মানুষের হাত হাত পেশি। ওকে, থ্যাংক ইউ। অনৈচ্ছিক পেশি? অনৈচ্ছিক পেশিটা হলো, এটা হলো মানে প্রাণীর ইচ্ছাধীন নয়, এর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই পেশি টিস্যু গুলো, পেশির কোষগুলো মাকু আকৃতির হয়। এদের কোনো ডোরা কাটা আড়াআড়ি ভাবে দাগ থাকে না। এজন্য একে মসৃণ টিস্যু পেশি বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের পৌষ্টিক নালী, রক্তনালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। আর অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির কর্মকাণ্ডে অংশ নেয়। ওকে, তাহলে এখন আমরা জিজ্ঞেস করছি হৃৎপেশি কি। এই হৃৎপেশি মেরুদণ্ডী প্রাণীদের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলা নলাকৃতি, অনেকটা ঐচ্ছিক পেশির মতো শাখান্বিত এবং আড়াআড়ি ডোরা কাটা দাঁত যুক্ত। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। তারপর স্যার, এদের সংকোচন ও প্রসারণ মানুষের প্রাণীদের ইচ্ছাধীন নয়। অর্থাৎ আমাদের দেখে মনে হতে পারে যে ঐচ্ছিক পেশি, এই কার্ডিয়াক পেশি অনেকটা ঐচ্ছিক, ঐচ্ছিক পেশির মতো, কিন্তু আসলে এটা ঐচ্ছিক পেশির গঠনগত ভাবে এক হলেও এর এর কাজ আবার অনৈচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। এই পেশিগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। আর এই পেশির কোষগুলা সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয়। এই পেশিটা সমন্বিত ও সংকুচিত ভাবে সংকুচিত ও প্রসারিত হয়। আর মানুষ যখন সৃষ্টি হয় সেই সময়ের একটা বিশেষ পর্যায় থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়, দেহে রক্ত চলাচল সচল রাখে। থ্যাংক ইউ। আহ হৃৎপেশি সম্পর্কে, স্নায়ু টিস্যু সম্পর্কে একটু সংক্ষেপে বলো তো। স্যার, স্নায়ু টিস্যুটা আমাদের দেহে একদম পুরো জালের মতো ছড়িয়ে আছে। এই সংবেদী নিউরন কোষ, এই সংবেদী কোষ অসংখ্য নিউরন বা স্নায়ু কোষ দ্বারা গঠিত। এই স্নায়ু কোষগুলা মূলত
বাইরে, দেহের বাইরের বা ভেতরের বিভিন্ন উদ্দীপক যেমন আলো, তাপ, চাপ ইত্যাদি, স্পর্শ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করতে পারে, এবং মস্তিষ্ক তার সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে থাকে। তারপর একটা নিউরনের প্রধানত তিনটা অংশ থাকে। তো তিনটা অংশ হলো কোষ দেহ, ডেনড্রাইট, আর একটা হলো অ্যাক্সন। এই নিউরনের কোষ থেকে, এই নিউরনের কোষ দেহ থেকে যে লম্বা তুলতুলে অংশটা বেরিয়ে আসে তাকে বলা হয় অ্যাক্সন। আর কোষ দেহর চারপাশে যে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ থাকে তাকে ডেনড্রাইট বলা হয়, ডেনড্রন বলা হয় তাকে। ডেনড্রন থেকে শাখা প্রশাখা বের হয়, এদের ডেনড্রাইট বলা হয়। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। তারপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের সাথে, দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটা সন্ধি স্থাপিত হয়, একে বলা হয় সিন্যাপস। এই সিন্যাপসের মধ্য দিয়েই একটা উদ্দীপনা এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে প্রবাহিত হয়, এটা ধীরে ধীরে মস্তিষ্কে পরিবাহিত হয়। স্নায়ুটের মূল কাজ হলো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করা এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করা। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু দেহের মানে উচ্চতর প্রাণী দেহে, অর্থাৎ মানে প্রাণীতে মানুষের মস্তিষ্কে স্মৃতি ধারণ করতে সাহায্য করে, এবং এটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। পরিপাকতন্ত্র এটা নিয়ে বলো সংক্ষেপে। পরিপাকতন্ত্র হলো এই তন্ত্র আমাদের দেহের খাদ্য গ্রহণ, শোষণ, পরিপাক এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের কাজ করে থাকে। পরিপাকতন্ত্রের দুটো অংশ থাকে, একটা হলো পৌষ্টিক নালী এবং একটা হলো পৌষ্টিক গ্রন্থি। মুখছিদ্র, মুখ গহ্বর, অন্ননালী, ইলিয়াম, ডিওডেনাম, রেকটাম এবং বায়ুছিদ্র দিয়ে পৌষ্টিক নালী গঠিত। লালা গ্রন্থি, যকৃত এবং অগ্নাশয় এগুলো হলো পৌষ্টিক গ্রন্থি। এসব গ্রন্থি থেকে যে সমস্ত রস নিঃসৃত হয় সেগুলা খাদ্য পরিপাক করতে সহায়তা করে। থ্যাংক ইউ। শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্র নাসারন্ধ্র, তারপর গলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, অ্যালভিওলাই ইত্যাদি দিয়ে শ্বসনতন্ত্র গঠিত। এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস। এই তন্ত্র মানুষের দেহে গৃহীত, মানে দেহে যে একটা সঞ্চিত খাদ্য থাকে সেই খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। স্নায়ুতন্ত্র। আচ্ছা, স্নায়ুতন্ত্র তোমার থেকে একটু আগে শুনলামই, ওটা দরকার নাই, তুমি এটা বলো, রেচনতন্ত্র বলো। বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ হওয়ার ফলে দেহে উপজাত দ্রব্য হিসাবে নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ উৎপন্ন হয়। এগুলো দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এগুলা নিষ্কাশনের প্রয়োজন পড়ে। তা যেসব মানে দেহ থেকে এই পদার্থগুলা বের করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে রেচন প্রক্রিয়া। আর যেসব অঙ্গ রেচন প্রক্রিয়ায় সম্পাদিত হয়
মানে যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া কাজটা সম্পন্ন হয় সেগুলোকে রেচন তন্ত্র বলে। ওকে, থ্যাংক ইউ। জননতন্ত্র। প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষার ক্ষেত্রে এই জননতন্ত্র ভূমিকা রাখে। এই জননতন্ত্র তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট তৈরি করে। এটি শিশুধারক অঙ্গ নিয়ে গঠিত হয়, সাধারণত পরিণত বয়সে একটা প্রাণীর প্রজনন ক্ষমতা অর্জন করে। প্রজননের মাধ্যমে এই প্রজাতির ধারা অব্যাহত থাকে। পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী অর্থাৎ নারীর দেহে স্ত্রী প্রজনন তন্ত্র থাকে। ওকে ফাইন। ত্বকতন্ত্র। ত্বকতন্ত্র হলো যে আমাদের মানুষের ত্বকতন্ত্র হলো প্রাণীর দেহকে যেটা আচ্ছাদিত করে রাখে। ত্বকতন্ত্র বিভিন্ন রকম বাইরের জীবাণু এবং বাইরের আঘাত থেকে শরীরকে দেহকে রক্ষা করে। তারপর এটা মূলত দেহকে আচ্ছাদন করে রাখে। এছাড়া এটা দেহের বিভিন্ন জলীয় অংশকে দেহের ভিতরে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। জীবদেহে কিছু নালীবিহীন অন্তঃক্ষরা বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এগুলো থেকে বিভিন্ন প্রকার রস নিঃসৃত হয়। এই রসগুলোকে হরমোন বলে। এগুলো পরিবহন করার জন্য কোনো নালীর প্রয়োজন হয় না। এগুলো মূলত রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড এগুলো ইত্যাদি এক একটা গ্রন্থির উদাহরণ। এগুলো মিলেই অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ভালো। তাহলে আজকে নতুন পড়া বুঝাই দিই। আজ কোন কোন পড়া পড়বা? স্যার, নতুন অধ্যায় শুরু করা যেতে পারে। হ্যাঁ, স্যার, নতুন আমি এই অধ্যায় অধ্যায় কোনটা পড়বা? বলি যে তোমার স্কুলে অথবা অন্য কোনো জায়গায় নতুন কোন অধ্যায় শুরু করেছে? হ্যাঁ স্যার, সিলেবাসে স্যার তৃতীয় অধ্যায় আছে। তৃতীয় অধ্যায় আছে? হ্যাঁ স্যার, তৃতীয় অধ্যায় আছে। তাহলে তৃতীয় অধ্যায় পড়ে। হুম। কোষ বিভাজন, এই অধ্যায় শুরু করি। জি স্যার, এটাই শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা, এবং ইনশাল্লাহ দেখা যাক আজকে কতটুকু পড়া যায়। যতটুকু বেশি পড়া যায় প্রয়োজন আমি এটাই বেশি করে দিই, এটা পড়াটা একটু আগায় নেই নাকি? হ্যাঁ স্যার, এটা মনে হয় একটু সহজ আছে স্যার, এটি ছিল তো। হ্যাঁ, হ্যাঁ, দেখো তোমার যদি ধৈর্য ভালো থাকে তাহলে আমি হয়তো অধ্যায় যদি মোটামুটি শেষের দিকেও নিয়ে যাই তাতে কি তোমার সমস্যা হবে? অন্য পড়া আজকে দিলাম না, আজকে এটাই বেশি করে দিই, যেহেতু এটা একটু পিছিয়ে গেছে। এটা একটু বেশি করে হ্যাঁ দিই, স্যার, এটাই ভালো সমস্যা করে নেই। পড়ো। আচ্ছা। হ্যাঁ স্যার। তো আমরা আহ এটা শুরু করতে যাচ্ছি।